কিছুক্ষণের মধ্যেই পদত্যাগ করছে আউয়াল কমিশন। কিছুক্ষণের মধ্যে পদত্যাগ করছেন প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল সহ 5 কমিশনার। বৃহস্পতিবার দুপুর 12টায় সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার সিসি কাজী হাবিবুল আউয়াল এই সংবাদ সম্মেলন থেকে হাবিবুল আউয়াল কমিশন পদত্যাগ করতে পারে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে ইতিমধ্যে পদত্যাগপত্র প্রস্তুত রাখা হয়েছে। তাদের পদত্যাগকে কেন্দ্র করে নির্বাচন কমিশন এলাকায় বিশেষ নিরাপত্তা জোরদার করা হয়েছে। আইডি কার্ড ছাড়া ভিতরে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সাংবাদিকদের সামনে আসার আগে বেলা 11টায় ইসি সচিবালয় সব কর্মকর্তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন নির্বাচন কমিশন। বুধবার প্রধান নির্বাচন কমিশনার সিসি এবং 4 নির্বাচন কমিশনারের পদত্যাগের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত তা আর হয়নি। তবে ধারণা করা হচ্ছে আজই পদত্যাগ করতে পারেন সিসি কাজী হাবিবুল আউয়াল এবং নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আহসান হাবিব খান, বেগম রাশিদা সুলতানা, মোহাম্মদ আলমগীর ও মোহাম্মদ আনিসুর রহমান। আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচন সচিবালয় এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দিতে পারেন তারা। এ বিষয়ে জানতে চাইলে সিইসি গতকাল দুপুরে সাংবাদিকদের বলেন, এটা নিয়ে সংবাদ সম্মেলনে বলবো। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যান। গত 6 আগস্ট রাষ্ট্রপতি দ্বাদশ সংসদ ভেঙে দেন। নির্বাচন কমিশন কর্মকর্তারা জানিয়েছেন, ভেঙে দেওয়ার 90 দিনের মধ্যে সংসদ নির্বাচন অনুষ্ঠানের সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় নির্বাচন কমিশনাররা পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন 2022 সালের 27 ফেব্রুয়ারি 5 বছরের জন্য কার্যভার গ্রহণ করে। আওয়ামী লীগ শাসন আমলে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল নির্বাচন কমিশন। বর্তমান নির্বাচন কমিশন গত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য সমালোচিত হয়েছে। সেই নির্বাচনকে অংশগ্রহণমূলক দেখাতে ডামি স্বতন্ত্র প্রার্থী দিতে হয়েছিল আওয়ামী লীগকে। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সমর্থন দিয়ে দোটানায় ভারত। দ্য গার্ডিয়ানের প্রতিবেদন। বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান বিশ্লেষকদের। ভারত বাংলাদেশ সম্পর্কের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারতের শেখ হাসিনার উপস্থিতি। ছাত্র জনতার আন্দোলনের মুখে চলতি মাসের শুরুতে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি দমনপীড়নের জেরে লাশের সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি বেগতিক দেখে দ্রুত বোন শেখ রেহেনাকে সাথে নিয়ে হেলিকপ্টারে চলেন শেখ হাসিনা। তার সাথে দলের কোনো রাজনৈতিক সহযোগী ছিলেন না এবং দলের জ্যেষ্ঠ কোনো মন্ত্রীও ছিলেন না। 5 আগস্ট থেকে তিনি প্রতিবেশী দেশ ভারতে অবস্থান করছেন। গত 5 আগস্ট হাসিনার পতন ও দেশ ত্যাগের সিদ্ধান্তকে বাংলাদেশের আন্দোলনকারীরা উল্লাসের সাথে স্বাগত জানালেও নয়াদিল্লির জন্য শেখ হাসিনার শাসনের পতন একটি বিপর্যয়ের চেয়ে কম কিছু নয়, এমনটি বলছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। 1975 সালে তার পিতা মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমানকে হত্যার পর একবার হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া হয়েছিল এবং 1981 সালে বাংলাদেশে ফিরে আসার আগে পর্যন্ত তিনি তার স্বামী ও সন্তান সহ 6 বছরের বেশি সময় ভারতে নির্বাসনে ছিলেন। দ্য গার্ডিয়ান বলছে, নয়াদিল্লিতে বিজেপি এবং কংগ্রেস উভয় দলের সঙ্গে শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক বাংলাদেশকে ভারতের সবচেয়ে ঘনিষ্ঠ এবং সবচেয়ে বিশ্বস্ত আঞ্চলিক মিত্র হতে সাহায্য করেছিল। একই সাথে বাংলাদেশকে চীনের খপ্পর থেকে দূরে রাখতে সাহায্য করেছে। 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত তার প্রথম মেয়াদে এবং তারপরে 2009-তে পুনর্নির্বাচিত হওয়ার পর হাসিনা পানিপথে অ্যাক্সেস এবং ভারতীয় ব্যবসায়ীদের সাথে লাভজনক চুক্তি করার মাধ্যমে ভারতের দিকে অর্থনৈতিক ও নিরাপত্তার সহযোগিতার হাত প্রসারিত করেন। বিনিময়ে শেখ হাসিনার শাসন ব্যবস্থা ক্রমবর্ধমান নিপীড়ক ও স্বৈরাচারী হয়ে উঠলেও সে বিষয়ে নির্বিকার এবং চোখই ফিরিয়ে রাখে ভারত। বরং ভারতীয় কর্মকর্তা ও মন্ত্রীদের বিরুদ্ধেও বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করা এবং শেখ হাসিনাকে ক্ষমতায় টিকিয়ে রাখতে অন্যান্য দেশকে চাপ দেওয়ার মতো অভিযোগ ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের। কূটনৈতিক সূত্রের বরাতে দ্য গার্ডিয়ান বলছে, 2024 সালে নির্বাচনের আগে হাসিনার উপর চাপ কমানোর জন্য ভারত যুক্তরাষ্ট্রের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক ব্যবহার করে। সব ডিম এক ঝুলিতে রাখার ফল। বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের সিনিয়র ফেলো শাফকাত মুনির বলেন, ভারত বাংলাদেশ সম্পর্ক মূলত একটি ব্যক্তি এবং একটি দলের সাথে সম্পর্ক হয়ে উঠেছে। বেশ কয়েকজন বিশ্লেষকের মতো মুনিরও জনগণের গণতান্ত্রিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের প্রতি দৃষ্টিভঙ্গি পর্যালোচনা করার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন। মুনির বলেন, এখন ভারতের এটা মেনে নেওয়া দরকার যে শেখ হাসিনা চলে গেছেন। এখন সম্পর্কটিকে সম্পূর্ণরূপে পুনর্স্থাপন এবং পুনরায় চালু করতে হবে। দেশগুলোর মধ্যে সম্পর্ক সরকার পরিবর্তনের অস্থিরতার কাছে জিম্মি হতে পারে না। তবে ভারত বাংলাদেশ সম্পর্কের উপর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো ভারতের শেখ হাসিনার বর্তমান উপস্থিতি। যদিও তার পরিবার বলছে শেখ হাসিনা ভারতে স্থায়ীভাবে থাকবেন না এবং তার প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণের অনুরোধ করা হয়নি, তবে তাকে ফিরিয়ে আনার জন্য
অধিকার কর্মী এবং রাজনৈতিক বিরোধীদের কাছ থেকে ক্রমবর্ধমান কল আসছে ভারতের কাছে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও অপহরণের ভূমিকা রাখার অভিযোগে 100টিরও বেশি মামলা দায়ের করা হয়েছে এবং বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাম্প্রতিক বিক্ষোভের সময় সংগঠিত হত্যাকাণ্ডের সাথে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগ তুলে তার বিরুদ্ধে তদন্ত করছে। শেখ হাসিনা ভারত সফরে যে কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করতেন তাও বাতিল করেছে বাংলাদেশ সরকার। ইলিনয় স্টেট ইউনিভার্সিটির বাংলাদেশের বিশেষজ্ঞ তথা রাষ্ট্রবিজ্ঞানী আলী রিয়াজ বলেন, হাসিনার আকস্মিক পতনে ভারতকে একটি গুরুতর গোয়েন্দা ব্যর্থতার মুখোমুখি হতে হয়েছিল, যার অর্থ উল্লেখযোগ্য আঞ্চলিক বিপর্যয়ের জন্য ভারত অপ্রস্তুত ছিল। ক্রমবর্ধমান ভারত বিরোধী মনোভাব এখন বাংলাদেশে ছড়িয়ে পড়েছে। তিনি মনে করেন ভারত রাষ্ট্রীয় সম্পর্ককে গুরুত্ব না দিয়ে শেখ হাসিনা ও তার দলের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করে সব ডিম এক ঝুলিতে রেখেছে। বাংলাদেশের ক্ষেত্রে অত্যন্ত অলিক নীতি অনুসরণ করেছে। ফলস্বরূপ ভারত এখন নিজেই একটি অনিশ্চিত পরিস্থিতির মধ্যে রয়েছে। দ্য গার্ডিয়ান বলছে, শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের নতুন সরকারের নেতৃত্বে গণতান্ত্রিক সংস্কারের কথা সেভাবে উল্লেখ করেনি ভারত, বরং প্রতিক্রিয়ায় বারবার প্রতিবেশী দেশে অস্থিরতা এবং হিন্দু সংখ্যালঘুদের হুমকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মোদী। এমনকি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোন আলাপেও এ বিষয়ে পুনরায় জোর দেওয়া হয়েছিল ভারতের পক্ষ থেকে। দেশটির দাবি, এই দুই নেতা বাংলাদেশে অস্বাভাবিকতা দ্রুত পুনরুদ্ধার এবং আইন শৃঙ্খলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। যদিও মার্কিন বিবৃতিতে বাংলাদেশের বিষয়ে কোনো উল্লেখই করা হয়নি। এ বিষয়ে একজন বাংলাদেশি ভাষ্যকার বলেন, আমরা স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করছি না, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করার চেষ্টা করছি।